নমস্কার, টেক ওয়ান দ্য র টক্সে আপনাদেরকে স্বাগত। নির্বাক যুগ থেকে সবাক যুগ পর্যন্ত যারা সকলকে অবাক করে থাকেন, এরকম দুজন শিল্পী আমাদের সাথে আজকে আছেন। দেখা করিয়ে দিচ্ছি, আলাপ করিয়ে দিচ্ছি মিল্টন দেববর্মা এবং শরৎ রিয়াংকে। দাদা কেমন আছো? নমস্কার, ভালোই আছি। ঠিক আছে, তাহলে শুরু করছি এখান থেকে যে আমরা সবসময় জুটির কথা শুনি, আর সেগুলো শুনি যেমন সালিম সুলেমান বা সালিম জাভেদ, যারা একই ফিল্ডে কাজ করে। তোমরা দুজন দুটি ফিল্ডে আছো, একজন ফিল্ম মেকার আর একজন মিউজিক কম্পোজার। তোমাদের এরকম দেখা হলো কিভাবে? শুরু করবে? ঠিক আছে, আমি শুরু করি। অ্যাকচুয়ালি সৌদের সাথে আমার মানে অনেক দিন বা অনেক বছর আগেই একটা ওর যে তৈরি করা একটা ইয়ামরু বলে একটা মিউজিক ভিডিও, সে প্রথম মিউজিক ভিডিওটা মানে ত্রিপুরা রাজ্যে মিউজিক ভিডিও প্রোডাকশনের একটা রিভলিউশন এনেছিল। আগেকার দিনে তো সেই এখনো মানে যেভাবে ডিএসএলআর দিয়ে তৈরি হতো তখন ছিল না, হ্যান্ডিক্যাম ছিল, টেপের মিনি সাইজ ডিবি দিয়ে। তো তখনকার আমলে মানে ত্রিপুরা রাজ্যে মিউজিক ভিডিও প্রোডাকশন করাটা খুবই কঠিন ছিল। তখন ডিজিটালি শুধু আমাদের এখানে এন্ট্রি মেরেছে মাত্র। তো সেই সময়ে শরৎ যে কিভাবে সেই টেকনিক এবং টেকনোলজিটাকে ওর হাতে নিয়ে আসলো সেইটা আমাকে অবাক করেছিল। এবং যে অ্যালবামটা ইয়ামরো নামে, ইয়ামরো হচ্ছে ফিডব্যাক। আচ্ছা, তো সেই যে ভিডিওটা দেখে এবং সেই তখন যে গান গান কিশোর কুমারের গানগুলো অনেক ছিল, যেমন রিমিক, কিন্তু ভিডিওগুলো দেখার মতো ছিল না। তখন আমাদের আগরতলায় অনেকগুলো প্রোডাকশন ছিল, কিন্তু তার মধ্যে শরৎ তখন কাঞ্চনপুরে ছিল, ওর যেহেতু বাড়ি সেখানে, সে কাঞ্চনপুরে বসে যেই ভিডিওটা সে তৈরি করেছিল ওই ভিডিওটা এখানে তৈরি করার মতো সেই মানে কি বলবো ডাইরেক্টর নতুবা কোরিওগ্রাফার ছিল না। সে কাঞ্চনপুরে বসে ওইগুলি তৈরি করেছিল। আমাদের ছোট্ট একটা জায়গা কাঞ্চনপুর, সবাই জানে ত্রিপুরাতে। তো সেখানে বসে সেই এই প্রোডাকশনটা কিভাবে করলো আমার মাথায় তখন একটা ঝটকা দিয়েছিল। বলে তার সাথে আমার দেখা করতেই হবে বা দেখা হবে একদিন না একদিন। আমি 2006-এ আমার স্টুডিও যখন প্রথম স্টুডিও যখন আমি উদ্বোধন করি, তখন সে এসেছিল আমার মানে সেই স্টুডিও উদ্বোধনের দিন। আচ্ছা। আমি কিন্তু ওকে জানিও না বা ওকে আমি ইনভাইট করিনি, আচ্ছা, কিন্তু সে উইলিংলি বিনা কি বলবো ইনফরমেশন এবং বিনা নিমন্ত্রিত সে সেদিন এসেছিল। এবং সেই দিন দেখে আমি মানে এত আমার ভালো লাগলো বলে আমি ওকে কিন্তু ইনভাইট করিনি, তারপরও সে এসে আমার সাথে হ্যালো মিলন দা। অ্যাকচুয়ালি এই কথা আমি বলি, আমি সম্পূর্ণ করি তখন আমার একটা শুটিং চলছিল। এরপরে জানতে পারি আমার ক্যামেরাম্যান রাজীব বণিকের কাছে মিল্টন দেববর্মা নাকি একটা নতুন একটা স্টুডিও উদ্বোধন করতে যাচ্ছে। যেহেতু ওর ইচ্ছা আছে যে আমার সঙ্গে দেখা করা, তাই আমিও এলাম। যাই হোক, আমাদের দেখা হওয়ার একটা দেখা তো হবেই। মানে একটা ছোট্ট একটা রাজ্যে আছি, আর কাঞ্চনপুর তো খুব একটা বেশি দূরে নয়। তো আগরতলাতে আসাতে রাজীবের কারণে হোক যাই হোক আমাদের একটা সাক্ষাৎ হলো সেদিন থেকে। আমাদের যে বন্ডিং, আমি কিন্তু জানবো না ওর মেন্টালিটি কিরকম ছিল বা আমি আমার মেন্টালিটি কিরকম ছিল ওর জানা ছিল না। তো কাজের সাথে সাথে কাজের সূত্রপাতে আমাদের একটা বন্ডিং হয়ে গেছে তখন থেকে। ঠিক 2 বছর পরে আমরা একটা পরিকল্পনা তৈরি করি যে চলো আমরা দুজন মিশে আমাদের যে ফগ কতগুলো আছে ওই ফগগুলোকে আমরা ডেভেলপ করার চেষ্টা করি। তোমাদের প্রথম কাজ এটা একসাথে? হ্যাঁ, প্রথম কাজ হয়নি, কিন্তু এটা আমাদের পরিকল্পনা ছিল। আমার শুধু পরিচয় হয়েছিল, জাস্ট পরিচয় জাস্ট 2 বছর হয়েছিল। পরে আমরা কাজ 2 বছর মানে একসাথে। 2006-এর দিকে প্রথম তোমরা ভাবলে যে একসাথে কাজ করবে। তো 2008-9 থেকে 8, হ্যাঁ 2008 থেকেই কাজ শুরু করে দিয়েছি। আর তোমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের দুজনের মানে প্রথম কাজ, যেহেতু সে ভিডিওতে খুব মানে দক্ষতায় ছিল, তো আমি আমার একটা অ্যালবাম, একটা মিউজিক ভিডিও পালি একটা অ্যালবাম ছিল 2008-এ, ওই প্রোডাকশনটা হয়েছিল। পালি শব্দটা হচ্ছে অ্যাকচুয়ালি রং, কালার। আমাদের ককবরক ভাষাতে এই শব্দটা লুপ্ত ছিল। তো আমার কাছে একটা প্রজেক্ট এসছিল, ওই প্রজেক্টটা মানে রং খেলা নিয়ে এই গানটা ছিল।
তো আমি একটা প্রডিউসার বললো যে এই এই ধরনের গান হবে, তখন আমি এই সুযোগটা পেয়েছিলাম। তো ওই যে রং খেলার যে ব্যাপারটা, এইখানে আমি এই মানে এই শব্দটাকে আমি রিসার্চ করে এই পালি শব্দটা রেখেছিলাম, যেই শব্দ এখন মানে সারা ত্রিপুরা রাজ্যে ককবরক ভাষাতে একদম পার্মানেন্টলি রিকগনাইজড হয়ে গেছে। সো আজ এই গানটা প্রত্যেকটা হোলি আসলেই এই গানটা শুনতে পাওয়া তখন যায়। আটটা আটটা গান নিয়ে একটা প্রজেক্ট হতো, ও, আজকাল তো একটা গান নিয়ে মিউজিক ভিডিও হুম, হয়, হুম। তখন 8টা গান নিয়ে হয়। 8টা গান হয়েছে। আচ্ছা, ত্রিপুরার ফিল্ম মেকিং এর কথা বললে গত কয়েক দশকের মধ্যে একটা নাম যেটা মানে সবাই প্রত্যেকটা ত্রিপুরাবাসী জানে, সেটা হচ্ছে গিয়ে বুখা। ডিড আই প্রনাউন্স ইট ওয়েল? মানে বুখাই তো? বুখা। আর এই বুখা প্রজেক্টটা যেটা শুরু হলো, আর তখন আমি জানতে পারি যে ত্রিপুরাতে একজন ডাইরেক্টর আছেন শরৎ রিয়াং বলে। ঠিক আছে, তোমার এক্সপিরিয়েন্সটা কি বুখা মুভি নিয়ে শুরু থেকে বলো একবার। ত্রিপুরাতে যেগুলো ফিল্ম হয়েছিল সেটার মধ্যে অনেকগুলি তখনে সিডি ক্যাসেটে প্রচার হতো। এই সময় এই মাল্টিপ্লেক্স, যেটা রূপসীর আগের ছিল, যেটা অ্যানালগ বা কি বলে, যেটা পর্দা দিয়েছিল, সেটা লুপ্ত হয়ে গেছে। আবার মাল্টিপ্লেক্স হিসাবে যখন ওরা যেভাবে এখানে প্রেজেন্টেশন করছে আগরতলায়, তখন গিয়ে প্রডিউসারের তরফ থেকে আমার কাছে প্রপোজাল আসলো যে যে ওরা আগেও করছে, ওরা কবরক মুভি কুমাচাক। হ্যাঁ। তখন আমরা অন্য ফিল্মের কাজে জড়িত ছিল বলে আমরা এখানে অ্যাটেন্ড করতে পারিনি। তারপর তারা নেক্সট মুভিটা আর আমাকে যখন প্রপোজাল দিল, এভাবে একটা হবে, একটা এই কি বলে প্লট দিল একটা, এভাবে হবে। প্লটটা তো ছিল কিছু মিক্স কালচার, যেহেতু আমরা এখানে মিক্স আছি, মিক্স কালচারের মধ্যে যেমন ইন্সপিরেশন অফ রান মুভি। অভিষেক বচ্চনের অভিষেক বচ্চন। এ ধরনের কোনো একটা বা শর্ট ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স টাইপের মুভি হবে, তাহলে এখানে কিছুটা কন্ট্রোভার্সিয়াল আসতে পারে, যেহেতু দুইটা মিক্স কালচারের অনেক কিছু হয়েই থাকে ত্রিপুরাতে, সেটা বাস্তব। তখন নিয়ে ফার্স্ট মিটিং এ আমি একাই ছিলাম, সেকেন্ড মিটিং আবার হয়েছে, তখন আমি মিল্টনটাকে নিয়ে গেলাম। হুম। ও যেহেতু আমার ডায়লগ লিখে, শুধু মিউজিক ডাইরেক্টর নয়, আচ্ছা, সিঙ্গার আচ্ছা, নয়, উনি আমার স্ক্রিপ্ট মানে যেগুলো ডায়লগ উনি আমাকে সাপোর্ট। ককবরক বাংলা দুটোই? না না, বুখার কিন্তু কোনো বাংলা বুখাতে বাংলা। বাংলা ভার্সন নেই। আচ্ছা, বোখার বুখার যারা শুধু ককবরক। বাঙালি যারা ক্যারেক্টার আছে, হ্যাঁ। ওদের বাঙালি হয়, কিন্তু ওখানে আমি লিখি, তবে কিছু শুদ্ধ ভাষাগুলো আমি যারা বাংলা ভাষা স্পেশালিস্ট ওদেরকে নিয়ে সংশোধন করে নিই। তাহলে মানে আর কোনো অন্য স্ক্রিপ্ট রাইটার ছিল না, যারা স্ক্রিপ্ট করেছে তারা তোমরা যেমন দুজনেই? কিছু ডায়লগ আছে যেটা মিল্টন দাই দিই। আচ্ছা। তারপরে তো একটু কনফিউজ ছিল এই সব নিয়ে, অনেক কিছু কন্ট্রোভার্সি আসতে পারে, তবে আমি মিল্টনটাকে জিজ্ঞেস করলাম এই সব সাবজেক্ট কি আমরা হাতে নিয়ে আমরা কি সামলাতে পারবো নাকি। এই ব্যাপারটা আমি খুলে বলি। এই ব্যাপারটা যেহেতু আমার ব্যাপার, আমি খুলে বলতে চাই। ব্যাপারটা হচ্ছে সেদিন সত্যজিতের সাথে কথা হলো, আঙ্কেল রতনের সাথেও কথা হলো মিটিং এ। তো বললো এই 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 মানে ব্যাপারটা হচ্ছে, এখানে আমি খুলে বলতে চাই, একটা ককবরক ভাষাভাষী মেয়ে এবং ছেলে হবে বাঙালি। আচ্ছা। তো ওই সময় আমাদের মধ্যে অলরেডি রাজনৈতিক কিছু চাপ, জাতিগতভাবে, পার্টিগতভাবে, রাজনৈতিকভাবে একটা চাপ অলরেডি। তো আমরা দুজন এমনিতে ফোকাস মানে খুব ভালো একটা জায়গায় আছি, সবাই আমাদেরকে মানে ভালোবাসে, যার ভালোবাসার কারণে আমরা ককবরক জগতে একটা ভালো একটা জায়গা নিয়ে বসে আছি। ওই টাইমটাতেই প্রপোজাল আসলো যে এইভাবে এই স্টোরিতে বেস করে একটা ফিল্ম তৈরি করতে হবে। তো শরৎ একদিকে ভাবলো যে না, মাল্টিপ্লেক্সে যদি আমাদের ককবরক ছবিটা যদি মাল্টিপ্লেক্সে চালাতে পারি, তাহলে ককবরক ফিল্মের প্রমোশন হবে। তো আমাদের লক্ষ্যই এইটা, যাতে কালচার ডেভেলপড হয়, প্রমোট হয়, ফিল্ম প্রমোট হয়, ল্যাঙ্গুয়েজ প্রমোট হয়, ল্যাঙ্গুয়েজ ডেভেলপড হয়। তো একটা ভালো একটা সুযোগ পাওয়াটা খুবই মুশকিল এমনিতে। তো সে ওই আরেকটা দিক থেকে আবার লক্ষ্য করে বললো যে মিলনদা, এই ছবিটা যদি হাত দেই, আমাদের ছবির কি হবে? আমি ওকে বললাম, দেখ শরৎ,
সুযোগ একবার আসে, বারবার আসে না। হয়তোবা এই ফিল্মটার কারণে আমরা একটা পর্যায়ে বা আমাদের ছায়াছবি আরেকটা জায়গায় পৌঁছতে পারে। স্ক্রিপ্টের যে কনক্লুশনটা আমরা বসে আবার ডিসাইড করেছি মিটিং করে, বলে না। কারণ আমরা শুটিং চলাকালীন হ্যাঁ, কিছুটা সোশ্যাল মিডিয়াতে স্প্রেড হয়ে গেল যে হ্যাঁ। এই ব্যাপারটা, আচ্ছা তখন অনেক কিছু ব্যাড কমেন্টস আসছে, আমরা রিপ্লাই দিইনি, তবে হ্যাঁ আমরা নলেজ একটা এসে গেছে, এটা কি রেজাল্ট এন্ডিং কনক্লুশনটা কি দিলে ভালো হবে সেটা আমরা আচ্ছা মানে decision শুটিং গুলো পাবলিক হচ্ছে বলে না? শুটিং করলে পাবলিশ হচ্ছে, এটা তো রিলিজও হবে, হ্যাঁ তাহলে মানে কিছু আছে না পলিটিক্যাল গেমস এই আচ্ছা স্ক্রিপ্টই মানে স্টোরি লাইনটা অলরেডি সবখানে প্রচার হয়ে আচ্ছা, গেছে যে আচ্ছা, এখানে আচ্ছা, আচ্ছা। বাঙালি ছেলে এবং কিন্তু ওদের ধারণা এটা, হুম। আমাদের স্ক্রিপ্ট সেরকম ছিল না, তবে আমরা নেগেটিভ সাইডটা আমরা অলরেডি জেনে গেলাম, মানে ফিউচার দেখে গেলাম আমরা। হুম। একদিকে ভালোই হয়েছে, তাহলে আমরা কনক্লুশন গুলো না, না, সেভাবে না, ওই পাবলিসিটিটা আমাদের দরকার ছিল। ছিল এখানে একটা আমরা গেম খেলেছি শরতার আমি, এই ম্যাটারটা আমরা ফোকাস করিনি যে শেষে আমাদের ফিল্মটা এইভাবে ফিনিশিং হবে। ফিনিশিংটা আমরা রেখে দিয়েছি হিডেন, বলে হলে এসে দেখুক। আচ্ছা মানে এইটা নিয়ে গল্প করতে গেলে মানে খুব গভীর ভাবে বলতে হবে যে ওর মোবাইলের থ্রেড এসেছিল, ইভেন আমার ঘরে 3 জন লোক এসেছিল এখানে এই ফিল্মের কারণে। ভয়ের কোনো কারণ ছিল না। আমি বললাম ঠিক আছে যাই যাচাই করার হয়েছে, জন্য। হ্যাঁ মানে সে দেখুন, বলে ছবিটা কি হয়েছে, বলে ছবিটা আপনি অবশ্যই দেখুন, টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। আর যেটা বলছিলাম মানে মিল্টন দাকে আমি প্রথম শুনি হচ্ছে গিয়ে আমাদের প্রথম গান যেটা মৈতো মানু, এটা আমার খুব পছন্দের গান। আমি খুব কম বয়স তখন থেকে গানটা শুনছি। অনেক পরে জানতে পারলাম যে আচ্ছা মিল্টন দা হচ্ছেন গিয়ে যিনি সার্কাস স্টুডিওতে কাজ করেন। কারণ আমি জানতাম যে তুমি মানে বেশিরভাগটাই স্টেজে থাকো, লাইভ কনসার্টস করো আর মিউজিক রেকর্ড করো। আমি জানতাম না তুমি কম্পোজারও। ঠিক আছে, তো পরে অনেক পরে দেখলাম আচ্ছা ওকে, মানে যখন সামনাসামনি দেখা হলো, আচ্ছা মিল্টন দা এইসব কাজও করেন, এইসব কাজও পারেন উনি। উত্তর জানার আগে যে তুমি কিভাবে এই মৈতো মানুর লিরিক্স লিখলে, কম্পোজিং এত সুন্দর সুর কিভাবে করলে, তার আগে আমি শুনবো। আমাদের দর্শক বন্ধুরা তোমার গানটা শুনতে চাই প্রথম, শুনি অন্তপক্ষে আছে। মানে একটা ঠিক আছে। অন্তরা একটা চলুক। Muito mano kapang serangnya, oh muito mano kapang serangnya, oh sengsara nai thok munggo Nini sai barate ke bono ya, o sengsara nai thok munggo Nini sai barate ke bono ya, muito mano kapang siraya. অ্যাকচুয়ালি আজকালে যে গান হয় সেগুলো হচ্ছে জাস্ট থিম বা তৈরি করা হয় এই অনুযায়ী, আমরা থিমই তৈরি করেছি। তার সাথে সাথে অ্যাকচুয়ালি তখনকার মেঘালয় বা শিলং বা চেরাপুঞ্জি এই সাইডে কেউ শুটিং করেনি। আচ্ছা আমি প্রডিউসারকে প্রপোজাল দিলাম আমাদের গানের শুটিং শিলংয়ে হবে, মেঘালয়ে। তুমি ম্যানেজ করতে পারবে, জিজ্ঞেস করলো আমাকে রতনাকে। হ্যাঁ করতে পারবো। এই ডিসাইড হওয়ার পরে এবার মিল্টন দাকে আমি বোঝালাম কম্পোজ এভাবে হবে, ফগি থাকবো, এইভাবে থাকবো, পুরো সিনটা আমি ওকে ক্রিয়েশন করলাম। স্পেশালি আমি বলি একবার এই গান থেকে আমি বলি, আবার এই গান থেকে বলি, ওকে মানে পাজল করে দিয়েছি আমি, এবার গান পাই করো। টিপিক্যাল ডাইরেক্টর যেটা করেন, ফিল্ম মেকাররা যেটা করেন। আরেকটা জিনিস আমি ওকে টর্চার করেছি, যেটা হলো এই গান যদি যে কোনো এক সিঙ্গারে গায় এক রিদমে বা এক স্টাইলে গাওয়া যেত, কিন্তু আমি তাকে বললাম না, আরেকটা ভার্সন সেটা হবে আরেক নায়ক, একই বলা হবে। ও বললো না হবে না, ওর ফিলিংস আলাদা, ও এক্সাইটমেন্ট আছে, একজন হিরো এক্সাইটমেন্টে থাকবে, ওর যেহেতু ওর সঙ্গে বিয়ে হবে।
আরেকটা ছেলে ছিল সেট মোমেন্ট, এবার তোমার ফিলিংস অন্যরকম করে গাইতে হবে। ও ব্যাপারটা তোরটা হয়ে গেল। আচ্ছা আমি, হ্যাঁ এটা একদম সত্যি। তবে এইখানে আরেকটা মানে এই গানটার না, এটা নিয়ে মানে কি বলবো, এই গানটা সত্যি তুমি যে বললে যে মানে এই গানটা দিয়ে তুমি শুনেছো এবং এই গানটা দিয়ে বড় হয়েছো, এটা খুব ভালো লাগছে আজ কমসে কম মানে কত বছর 10 বছর হবে 10 মনে হয়। বছর 10 বছর পরে তোমার সাথে একসাথে বসা কথা বলা, এটা খুব ভালো একটা মানে সময়। তো যেহেতু আজকে এই কথাটা বলার সুযোগ পাচ্ছি তাই বলছি, এই গানটা অ্যাকচুয়ালি আমার একার ছিল না। মানে এই গানের লিরিক্সটার মধ্যে মানে একটা খুব স্পেশাল কি, যে এই গানটা লিরিক্সটা যদি বুঝতে, এই লিরিক্সটা যখন কেউ শুনবে ছবিটা না দেখে, সে যদি ভালো করে লিরিক্সটা মানে ফলো করে, তাহলে ছায়া ছবিটা পরিষ্কার, এখানে আর কিছু বলার দরকার নেই। এই এখানে 4 এই মিনিট বা হ্যাঁ, 5 মিনিটের মধ্যেই পুরাটা পুরাটা স্টোরি স্টোরি আছে। স্টোরি আচ্ছা। এই সিনেমাটা স্টোরিটাই এটাই হবে। হ্যাঁ মানে লিরিক্সটা ওইভাবেই লেখা হয়েছে। এরপর আমি কম্পোজিশন করলাম, গাইড দিলাম, তখন ফাইনাল ডাইভিং হয়নি। মিউজিক কম্পোজিশন, মিউজিক এভরিথিং ইজ ওকে। তো একটা পার্ট ওইটা আমি রেখেছি, সেই পার্টটা হলো যে স্যাড, যেটা তো দুঃখের বিষয়টা এটা আমি করব, এটা আমি ডিসাইড করে রেখেছি, মানে ওই ফিলিংসটা দরকার। তো আরেকটা যেই মানে যেহেতু এই জায়গাটা দুজন হিরো, তো আরেকজনের ভোকাল থাকলেই ভালো। তো বলে আমি তো হ্যাপি মোমেন্টটাকে রাখি। ও সংসার নাইথক মুঙ্গ নিনিছয় বারাতে কেবল অনুজ্ঞান, এটা হচ্ছে হ্যাপি। হ্যাঁ তো আমার পার্টটা কি, মুই তু মানো খাপাং সিরাইয়া। তা আমি আমার স্যাড মোমেন্টটা আমি নিয়েছি বেছে। তো সে থাকবে হ্যাপিটা। তো সত্যদীপ এসেছিল এখানে, ঋষি ছিল, তিনজন বসে এখানে ঠিক এই জায়গায় হিরো আছে, শোনালাম। হিরো 2 হিরো আছে, হ্যাঁ এই প্রোডিউসার আছে। দুজন হিরো। বললো দাদা তোমারটা শোনা, একটা কাজ করবে, এগুলো কি তুই পুরোটা করে নাও। বলো আমার গলায় দুজন, বলো হ্যাঁ দেখো খুব ভালো লাগবে। ওরা সবাই জেদ করে, তিনজন বলো না ডিসিশন তুমি একা গাইবে। আর সত্যি মানে এই গানটা তোমার মুখে শুনে বলে এই গানটা তোমাকে ছুঁয়েছে, যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। না না সত্যি মানে বলে না মিউজিক ইউনাইটস, আমি গানের একটা ওয়ার্ডের বেঙ্গলি মিনিং ইংলিশ মিনিং কিছু জানি না, হুম। বাট মিউজিক ওটার মিউজিক্যাল কোয়ালিটি এত ভালো, মানে ইট টাচ মি এট দ্যাট টাইম অবভিয়াসলি। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ফিল্ম মেকিং ইন ত্রিপুরা। আমরা যেমনটা দেখি বাকি ডাইরেক্টরসদের ইন্টারভিউ যেগুলো দেখি বা বিহাইন্ড দ্য সিনস যা দেখি, প্রোডাকশন অনেক বড়, বাজেট অনেক বেশি। ত্রিপুরার ফিল্ম মেকিং এর বাজেট যদি কত বলতে পারো তাহলে তো অনেক ভালো। আর কেমন কেমন ড্রব্যাকস গুলো পাও, কেমন ব্যারিয়ার্স গুলো পাও যখন প্রোডাকশনে যাও? অ্যাকচুয়ালি বলতে গেলে ত্রিপুরাতে 2-3 লাখ দিয়েই শুরু করা যায়। 2-3 lakhs? বলছি 2-3 লাখ দিয়েও হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইসব কথা বললে লোকে বলবে পাগল নাকি। হ্যাঁ মানে কারণ মেন ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ফিল্ম বানাতে গেলে মার্কেট যাচাই করতে হবে। আমাদের মার্কেট খুবই কম, যার কারণে ইনভেস্টমেন্টটা আমরা ঠিক মতো করতে পারিনি বা করতে পারে না। অনেকে প্রোডাকশন আছে আমার ছাড়া, ওরা 2-3 লাখ দিয়েই করে। আচ্ছা আর আমি যেখানে আমি প্রোডাকশন, আমার যা প্রডিউসারকে আমি প্রপোজাল দিই এই ফিল্ম করতে গেলে অন্তপক্ষে 10 লাখ বা নেয়ার এভাবেই থাকতে হবে, কারণ সেটাও হাসবেও, বলিউড বা টলিউড থেকে কেউ শুনে একদম। হাসবে, যার কারণে তবু আমরা কম্প্রোমাইজে ততটুকু দিয়ে করতে পারি সে ব্যাপারটা। কিন্তু কিছু কিছু আছে যেটা গভর্নমেন্টের প্রজেক্টে ওরাও স্পন্সর করে, কি বলে এডিসি থেকে যদি প্রোডাকশন হয় তখন ওরা করে এই 10 লাখের এভারেজ বা এই 15 যায়, মানে ডাবল প্রজেক্ট হুম। দুটো স্টোরি বানিয়ে ওরা করে, তখন 15 অ্যারাউন্ড যায়। কিন্তু স্টেটের যদি প্রোডাকশন করে ওরা 20 লাখ অ্যাবাভ যায় বা 30 লাখ আপ টু। তো এই করার পরেও কিন্তু সব কিছু আর্টিস্ট স্যাটিসফ্যাকশন না, কারণ সবে কম্প্রোমাইজ করতে হচ্ছে, যার কারণে ফিল্ম অ্যাকচুয়ালি কোটিতেই হয়।
যেটা ইন্ডিয়াতে হয়, কোটিতেই হয়, তবে ত্রিপুরাতে অ্যারাউন্ড 10। আচ্ছা, তোমাকে যদি একটা মানে ঠিকঠাক বাজেট দেওয়া হয়, ধরো মানে যেটা ওয়েস্ট বেঙ্গলে বা মুম্বাইতে যেগুলো ফিল্ম প্রোডাকশনের ঠিকঠাক বাজেট, এরকম বাজেট দিলে কি ধরনের সিনেমা বানাবে বলে তোমার স্বপ্ন? এমন একটা সিনেমা বানাবো, এটা এরকম আমার মাথাতে আছে অনেক বছর ধরে, আই জাস্ট নিড ফান্ড, আই জাস্ট নিড স্পন্সরশিপ। অ্যাকচুয়ালি আমি সত্যিকারই যদি ফিল্ম ছবি বানাতে হয়, তাহলে আমার স্বপ্ন দেখাকে ফুটিয়ে তুলতে হবে। স্ক্রিপ্ট তো আছে অনেক কিছু, এবার যদি ওই বাজেট আমাদেরকে পেশ করতে পারে, তাহলে আমি পারবো না কেন? এমন কোনো অ্যাক্টর আছে যার সাথে কাজ করার একটা স্বপ্ন আছে, একে আমি কাস্ট করবই, এরকম কোনো একজন? ন্যাশনাল লেভেল নাকি? যে কোনো, মানে এর সাথে কাজ করার খুব ইচ্ছে। সেটা তো আমার ছোটবেলা থেকে, আমি অক্ষয় কুমার সঙ্গে কাজ করার, অ্যাক্ট্রেস না অ্যাক্টর আচ্ছা, যদি কোনো ছিল। অ্যাড ফিল্মও হয়, এটা তো স্বপ্নের কথা, এটা ভাববো না, just আমি স্বপ্ন ছিল। যদি মিল্টনদার উপরে কখনো কোনো ফিল্ম বানাতে ইচ্ছে করে, তাহলে এটা টাইটেল কি হবে? মিল্টন দা একটা না, ওনার বায়োগ্রাফি নিয়ে একটা সিনেমা বাচাল হবে। বলবো, বাচাল বানাবো। কারণ ওকে একটা যদি শপিং দেই, ছবির নাম থাকবে বাচাল, খারাপ না কিন্তু বাচাল মানে ফাটিয়ে দেবে। আমি বলি ওকে, জাস্ট আমি বলতে পারবো অন স্ক্রিনের নানা পাঠিয়ে দাও, মানে ওই ক্রান্তি বীরের যাই হোক একটা টাইটেল পেলাম। বাচাল বলবো না, জাস্ট বললাম আর কি, বন্ধু হিসেবে বললাম। মিল্টনদা, তাহলে তুমি যখন শুরু করো, সর্দার ইনস্ট্রাকশনে করো, যখন একসাথে কাজ করো, অবভিয়াসলি তোমার ন্যারেশন শোনার পরে মিল্টনদা যখন শুরু করে, কখনো রিজেক্ট করেছো? এটা এটা এভাবে হবে না, এটা চেঞ্জ কর, আমি করছি অনেকবার? যে কোনো একটা মোমেন্ট ওর বলো, সবকিছু রেডি না, এটা reject। কোনো যে কোনো একটা গানের বিহাইন্ড দ্য সিনস বলো। এটা আছে মারি মারি ছবিটা 2014 এ যে গান ছিল, মুম্বাই কাইমানি এই গানটা ছিল পুরোপুরি ইন্ডিয়ান ক্লাসিক্যাল বেস। আচ্ছা, এবার আমি বললাম না, এখানে ভাষাগুলা যে ওয়ার্ড গুলা ইউজ করা পুরো আমাদের কালচার নিয়ে উল্লেখ করা, আচ্ছা, তাহলে এখানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল কিভাবে হতে পারে? আমি বলছি এটা না হবে না না। বাচালকে বলতে তুই গিটারটা দে। মানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এই গানটা সেই 10 বছর 12 বছর আগেই হবে কম্পোজিশন। 2014 2015। এটা 2002 2001 হ্যাঁ, কম্পোজিশন তখন ছিল। কম্পোজিশন। আচ্ছা, অনেকগুলো গান কম্পোজিশন এখনো আছে, অনেকগুলো গান হয়নি, কখনো মিউজিক হয়নি বা এগুলি মানে কোনো একটা প্রজেক্ট এখনো করা হয়নি, Pending। অনেক পেন্ডিং আছে। তো যখনই সুযোগ পাই তখনই একটা একটা করে সেই শোনাই ওকে। তো এই গানটাও মানে একটা এর মধ্যে একটা স্টোরি আছে, যেই গানটা আমার মিউজিক কম্পোজিশন এবং আমার যে টিউন করা, গানের যে টিউন করার ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে আমার। আচ্ছা, এই গানটা প্রথমে আমার ভাবনা ছিল যে ককবরক গানটা এইভাবে করলে এইভাবে হবে, বা একটা আমাদের ককবরকের যে একটা প্যাটার্ন থাকে ওইভাবে হবে। কেননা ছোটবেলা থেকে যতগুলো গান শুনে এসেছি ওই গানগুলো ঠিক ওই রকম টাইপেরই, কিন্তু সেটা ছিল 2011। তো আমরা একই সাথে হলি ক্রসে পার্ট টাইম পার্ট টাইম জব বলতে সেটাও এই কাজেই এই কাজে ওরা স্টুডিও খুলেছিল আর ভিডিও খুলেছিল। আমি লোক নেই, হ্যাঁ। তাহলে আমার ফাদার আব্রাহামের সঙ্গে খুব পরিচিত, ও ডাকলো। তো আমি ওই শরৎ আমাকে প্রপোজাল দিল, ফাদার তোমাকে নিয়ে কাজ করবে, তুমি এখানে স্টুডিওটা রান করো। আমার সঙ্গে ওকে নিয়ে গেল। সে ভিডিও সেকশনে ছিল আর আমি অডিও সেকশনে ছিলাম। তো একদিন বসে বসে কাজ ছিল না, তো ওই গানটা আমি করছিলাম, বললাম শরৎ শুন গানটা কেমন, বলে গানটা ককবরক গান এইভাবে করলে ভালো হবে। সে আমাকে হাসি মেরে বলল এটা ককবরক গান। তো আমি ঝটকা খেয়ে গেলাম, বলে হ্যাঁ এটা ভালো হ্যাঁ, তো ভালো মানে আমাদের যারা সিনিয়র কম্পোজিশনরা যেমন ওরাও তো এইভাবেই তৈরি করে, তো আমি সেটাই ফলো করলাম। তো সে বললো এটা কি ককবরক গান নাকি, এটা তো বাংলা গান। বলা কি আমি বাংলা গান, তো ককবরক কিভাবে হবে, তো ভাবো ককবরক গান এইভাবে হয় না, ভাবো। আমার মাথা খারাপ হয়ে গেছে, কি করব এত সুন্দর করে গান করলাম, 10 বছর হয়ে গেছে এই গানটা নিয়ে বসে আছি। সে বললো বলে গানটাই হয়নি। আরে ব্যাপারটা কি, তখন ভাবলাম বেশি না রে ভাই, শুধু 30 মিনিট লাগলো, তখন মাথায় ঢুকলো
যে ককবরক গানটা কিভাবে করা যায়। তখন আমার সেই চেষ্টাটা তখন গিয়ে আমি পেলাম। এটা ছিল তো ডি মাইনরের গান ছিল। হ্যাঁ, খুব সুন্দর, মানে ডি মাইনরটা এখানে মেলোডিটা খুবই নিয়ে আসে। তো ককবরক গান করতে গিয়ে এটাকে আমি কিছু করিনি, জাস্ট মাইনরে কি হয়, মাইনরে আমাদের যে কোনো মানে কর্ডের মাইনর হবে কোমল গা লাগে। তো কোমল গা যখন লাগাচ্ছি ভালো লাগছে শুনতে, মেলোডি বাইকাই মানি সমুদরম পাই বালা কানানি পাইতি, এই গানটাই আমি গান ভালো লাগে না, ভালো লাগছে না গানটা, আমি বলছি খুব গানের সুন্দর প্যাটার্নটা মেলোডি। কবরক তো প্যাটার্ন বলো কেন গানটা ওইটা কবরক হয়নি, কবর কোথায়, বা মানে প্রবলেমটা কোথায় বলো, ভাবতে ভাবতে আধা ঘন্টা পর আচ্ছা, এটাকে মেজর করলাম, কোমলটা সরিয়ে দিয়ে মেজরে নিয়ে এসে বাইকাই মানি খাই দরম পাই বালা কানানি পাইবি রজঙ্গ বাবুই চেচে মার যাব, রজঙ্গ বাবুই চেচে মার যাব, জন্ম স্বপ্না বাগে, জন্ম স্বপ্না বাগে। মানে এখানে জাদু জাদু কলিজার একটু, হ্যাঁ। হ্যাঁ, পাঞ্চিং হয়ে গেল। এই তখন গিয়ে বলে এই জায়গায় আসলো। আচ্ছা, দুজনকে জিজ্ঞেস করবো, তোমার ফেভারিট মিউজিক কম্পোজার কে? সিঙ্গারের কথা বলিনি, কম্পোজার অল ওভার দ্য ওয়ার্ল্ড। অল ওভার দ্য ওয়ার্ল্ড মিউজিক কম্পোজার হিসাবে আমি ওয়ার্ল্ড ওয়াইড কোনো না কোনো কম্পোজার থাকবে যে এর উপরে আর কাউকে তুমি ভাবো না। সেইভাবে আমি ভাবিনি কখনো। আচ্ছা, এটা আমার হয়তো বা মানে কি বলবো, আমি কাউকে এখনো পর্যন্ত কোনো সিঙ্গার বলো, কোনো রাইটার বলো বা কোনো মিউজিক কম্পোজার বলো, আমি সেইভাবে কোনোদিন দেখি। তুমি অ্যাডমায়ারই করোনি কখনো কাউকে না, এরকম? আমি সেটা বলি না, বলে কাকে জাজ করব, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জাজমেন্ট আমি এখনো করতে পারি। না একটা ভালো লাগা তো থাকবে যে ভালো লাগে। ভালো তো সবাই করে, আচ্ছা, কে খারাপ করেছে, না এক নিজের, আমি গানকে সেভাবে নেই না, এটাই আমার আচ্ছা সবচেয়ে আচ্ছা বড় আচ্ছা। মানে আমি যে কোনো লেখক, গায়ক, গায়িকা যাই হোক, কাউকে আমি কোনোদিন খারাপ বলে কোনোদিন আমি অনুভব করতেই পারিনি। সব গান শুনি আমি। না কাউকে ভালো লাগে মানে আরেকজনকে খারাপ বলছো তা তো নয়। না না, আমি সেইভাবে আমার অনুভূতি হয় না। আচ্ছা, আমি সব গান শুনি। আমি শুরু করেছিলাম গোলাম আলীর গজল দিয়ে, আমি যখন ইন্সপায়ার হই, আমি আকাশ ভরা সূর্য তারা দিয়ে আমি ইন্সপায়ার হয়েছিলাম। আরে এরপর ডে বাই ডে আমি কুমার শানুর গান তোমার সুরে সুর বেঁধেছি, এগুলো শুনেছি। মান্না দের গান শুনেছি, সে আমার ছোট বোন, ঠিক আছে। বড় আদরের ছোট বোন, এইগুলো শুনে আমি ইন্সপায়ার হয়ে এরপর আমি ককবরকে ঢুকেছি প্রথম। কিন্তু আমার প্রথম এই আকাশ ভরা সূর্য তারা গান শুনে, আকাশ ভরা সূর্য তার, প্রসূন মুখার্জির গান শুনতাম হুম, ছোটবেলায়। এইভাবে ইন্সপায়ার হয়ে হয়ে আমি এই গানে অগ্রসর হয়েছি। তোমার ফেভারিট মিউজিক কম্পোজার কে? ইসমাইল দারবার, আরেকজন এর রহমান, দুজন আছে। আহ, ত্রিপুরাতে তোমার আগে যারা মিউজিক কম্পোজার ছিল, যারা তোমার পূর্বসূরি, কারা কারা আছেন? মানে এইটা অ্যাকচুয়ালি মিউজিক কম্পোজার বলে আমাদের মধ্যে ককবরক মিউজিক ইন্ডাস্ট্রিতে তখন প্রথম আমরা শুনেছি, আমি যেটা শুনেছি সবাই শুনেছে, নন্দকুমার দেববর্মা বলে, হুম, উনি সিনিয়র মোস্ট। তখন ওই লাংমানি হাতুক বলে একটা হুম, ছায়াছবি, প্রথম ছায়াছবি ককবরকের ফুল লেন্থ, আচ্ছা, সেখানে উনি মিউজিক কম্পোজার ছিলেন। তো দ্বিতীয়ত এরপরে আমি পেয়েছি কুপলাই জমাতিয়া, কুপলাই দাকে, ওরা দুজন। এরপরে বাদ বাকি যে অনেকগুলো কম্পোজিশন মানে কম্পোজার ছিলেন, এর মধ্যে জয়ন্ত দা ছিলেন, জয়ন্ত ভৌমিক, হুম, পার্থ দা এখনো আছেন, ওরা কাজ করছে। তো এরপরে অমরনাথ দা। আচ্ছা, তো আমার আগে ওরাই কাজ করতো এবং আমি তখন নতুন নতুন
জাস্ট তখন তো সিঙ্গারই ছিল। সিঙ্গার ছিলাম এবং ওদের কাছে অনেকগুলো শিখেছি, অনেক কিছু শিখেছি ওদের কাছে, কাজের সাথে শিখেছি, ওরা অ্যাডভাইস করতো, তো সেভাবে শিখলাম। তো অ্যাকচুয়ালি আমার চিন্তাধারাটা ছিল যে ওরা অলরেডি এখানে কাজ করছে এবং আমি এখানে আসলাম এবং আমার আমি ওই জায়গাটা কিভাবে দখল করব বা আমি কিভাবে ওই জায়গাটা পাবো। আমি যখন শুরু করতে চেয়েছিলাম 2005-6 এ ওর স্টুডিওতে যখন গিয়েছিলাম, 2006 এ ওর স্টুডিওতে আমি গান তৈরি করেছি 3 ডেইসে 27 সং কম্পোজিশন আচ্ছা। আমি আর বাইদরাম ছিল। তবে আমি তখন চেষ্টা করছিলাম যে আমার গান, আমার কম্পোজ করা গানগুলাকে যাতে আমার রিয়াং বিট ব্রেক সময় দিয়ে তৈরি করা। সুরও আছে সেই গানে কয়েকটা, কিন্তু তখন মিউজিক মডার্ন হতো, আমি স্যাটিসফ্যাকশন ছিল না। সেই ব্যাপারটা 2011 এসে ওর সঙ্গে কম্পোজিশনটা শুরু করি। পিওর আছে সেখানে, গিটার বেস দিয়ে আছে, কিন্তু সেখানে আমরা সারেন্দা, চংপ্রেং, সুমুই এইসব ব্যবহার করতে পেরেছি এবং খাম। দেখবে আসামে যাও, মানে একটা বিহু পেয়ে যাবে, অল আসাম মানে বিহু পাবে। বাংলাদেশে যাও বা ওয়েস্ট বেঙ্গলে যাও, সেখানে তুমি বাউল পাবে। একটা বেসিক একটা থাকে, সবারই একটা সংস্কৃতি। সাউথ ইন্ডিয়ান যাও বা পাঞ্জাবে যাও, সবারই একটা একটা নিজস্বতা কিছু একটা প্যাটার্ন আছে। হ্যাঁ। তো আমাদের মধ্যে এই জিনিসটাই সবসময় একটা খোঁচা মারতো যে আমাদের কি নিজস্বতা আছে, আমরা যেই গানগুলো করছি এগুলো তো আমাদের না সুর, আমরা তো ওই ট্র্যাকের বাইরে চলছি। তো আমাদের তো বলে কিছু থাকা দরকার, সিগনেচার তো বলে কিছু আছে না। তো সেই সিগনেচারটা কি হবে, ওই সিগনেচারটা তৈরি করতে গিয়ে তার আর আমার সাথে একটা বন্ডিং হয়ে গেছে। 2011-এ যখন আমরা হরিক্রসে কাজ করতাম, তখনই ওই কাজটা শুরু করেছিলাম, যেই কাজটার নাম হচ্ছে গ্রেক চুম্মা। যেই প্যাটার্নটা আমাদের ত্রিপুরা রাজ্যের না, সারা পৃথিবীতে যদি ককবরকে যদি কোনো একটা সিগনেচার হয়ে থাকে, তো এই সিগনেচারটাই পাবে যে এইটা ককবরক, যেটা হচ্ছে গ্রেক চুম্মা প্যাটার্ন। এইটা হলো সে যেটা সে বলতে চাইছে। আর অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর, হুম। অ্যাজ এ মিউজিক কম্পোজার, যারা এখন রিমিক্স বানায়, হুম। কারণ রিমিক্স গান করা খুব একটা সহজ পদ্ধতি টু গেট পপুলার। একটা ভালো পপুলার সং ধরে ওটাকে নিজের মতো করে একটু সাজিয়ে নিন, মডার্ন বিটস দিয়ে করে দিলে রিমিক্স। ইউ অ্যাজ আ মিউজিক কম্পোজার রিমিক্সকে কেমনটা দেখো? কারণ রিসেন্টলিও একটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা স্টেটমেন্ট চলছে, এলকা ইয়াগনিকের অনেকগুলো গান রিমিক্স করা হয়েছে যেটা উনি পছন্দ করছেন না। যেমন আবার শান বললেন যে আমি নিজে অনেকগুলো রিমিক্স করেছি, তাই বলে আই ওয়ান্ট টু বি নিউট্রাল অন দ্যাট পয়েন্ট। হুম। তুমি অ্যাজ এ মিউজিক কম্পোজার কেমনটা দেখো রিমিক্সকে? এখন রিমিক্সটা হচ্ছে আসলে রিমিক্সটা জাস্ট অনলি টেস্ট, তাতে কোনো অর্থের দরকার নেই। সে কি প্রকাশ করতে চাইছে সেখানে কোনো প্রয়োজন নেই। আমার ভালো লাগছে, আমার টেস্ট ওইভাবে, আমি সেইভাবে আমার টেস্ট ওই টেস্ট প্রকাশ করা, বাস এইটুকু আমি ভাবি, মানে আমার মতে আমি এইটুকুই জানি যে এখানে কোনো ফিলিংসের কোনো দরকার নেই। হ্যাঁ, এটাও মানে রিমিক্স মানে যে এখানে কোনো ফিলিংস নেই বা সেই নেই, রিমিক্সটা কি ধরনের হবে, কোন জনারের হবে, সেইটাও ডিপেন্ড করছে। এখন অনেকগুলো যেমন কভার সং হচ্ছে, সেটাও তো রিমিক্স। যদি কোনো নতুন রিমিক্সে যদি কোনো কিছু আলাদাভাবে মিউজিক তৈরি করা হয়, যেটাও মানে এইটা না যে একটা গান কম্পোজিশন করার পর মিউজিক কম্পোজিশন করাটা ওইটাতেই শেষ হয়ে গেছে, তার তো বিভিন্ন রকম ভাবেই তার শিকড় বেরোতে পারে না। You want to make people feel the song, or you want to make people dance on your songs? নো, ফর ফিল অনলি, নো নিড টু ডান্স। আচ্ছা। এটাতেই মানে পার্থক্য এই জায়গাটাতে। গান মানে আমি মনে করি ফিলিংস, গান মানে নাচা। এটা হয়তো বা সবার মানে যার যার একটা অপিনিয়ন থাকতে পারে। গান মানে নাচা, এই শব্দটা আমি মনে করি না গান মানে নাচা। আর যতগুলো গান আছে নাচা, নাচা 5 মিনিটের জন্য নাচে। যে গান ফিলিংস দিয়ে হয়,
এই গানটা এভারগ্রিন হয়ে যায়। কিছুদিন আগে আমাদের স্বর্গবাসী কে ছিলেন, জুবিন গার্গ। জুবিনদার কোন গানটা হিট হয়েছে এখন? তা তো অনেকগুলো গান আছে। এটা কি নাচের গানটা হিট হয়েছে? সবচেয়ে বেশি আই থিঙ্ক মায়াবিনী শুনছে সবাই। হ্যাঁ, উনি যখন জীবিত ছিলেন তখন মায়াবিনী কে শুনেছে? ওর লাইভ অনেকগুলো গান, মানে লাইভ কনসার্টে অডিয়েন্স ডিমান্ড করছে জুবিনদা বিহু হয়ে যাক, বিহু হয়ে যাক। ধুর, বিহু বিহু লাইভে মায়াবিনীটা শুন, বিহু বিহু বহুত বিহু হো গয়া। এটা ছিল। সেই মায়াবিনীতেই তো এখন চলছে। তো 5 মিনিটের জন্য আনন্দ দিয়ে সেই গানটা, শুধু একটা গানের আয়ু কি 5 মিনিট? অবভিয়াসলি না। এটা তো শুনতেও ভালো লাগে না। না তাহলে বুকাকলি হ্যাঁ, এটা 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 আচ্ছা, তাহলে হোয়াট সেই অ্যাবাউট 5 মিনিটের জন্য বোকাকলি সেটা প্রডিউসারের ডিমান্ড ছিল। আচ্ছা, তাহলে বেসিক্যালি তোমাদেরকে ব্যালেন্স করতে হয়, ব্যালেন্স করতে। যেখানে তোমার আর্টিস্টিক লিবার্টি একটা জিনিস আর কমার্শিয়াল গেইন আর একটা জিনিস। তাছাড়া বুকাকলি তো রিমিক্স ছিল, সেটা তেলেগু সং ছিল। এটা আমার কম্পোজিশন না। হ্যাঁ, তবে আমি ওইটাতে ককবরকের যে ফ্লেভারটা দরকার, আমি সেইভাবে সেটা আবার, মানে ওইটা রিমিক্স। বাদ বাকিগুলো যেগুলো ছিল, কিন্তু শুধু মানে ওই কম্পোজিশনটা দেখো, তুমি যখন সেই অরিজিনাল ভার্সনটা শুনবে এবং ককবরক, মানে সেটা যখন ককবরক করেছি নতুন ভাবে, তখন একটু ডিফারেন্স পাবে। মানে সেই ফরম্যাটটা কিছু চেঞ্জ করতে হয়। তুমি বলছিলে একটা টোনাল কোয়ালিটির কথা অফ ককবরক ওয়ার্ডস। হ্যাঁ, ওই টোনাল কোয়ালিটির সাথে যদি সিনক্রোনাইজ করে তুমি মিউজিক কম্পোজ না করো, তাহলে দ্যাট উইল বি এ ডিজাস্টার। টক অ্যাবাউট ইট প্লিজ। মানে এটা যদি মানে সহজ ভাষায় বলি, যে ককবরক ভাষা একটা টোনাল ল্যাঙ্গুয়েজ। তো ওই ভাষার নিজস্ব একটা সুর আছে, সে অন্য কোথা থেকে সুর এসে এখানে দখল করতে পারবে না, কেননা সে অলরেডি কম্পোজড। ককবরক ভাষা কিন্তু একটা কম্পোজড ল্যাঙ্গুয়েজ। তার নিজস্ব একটা শব্দের, প্রত্যেকটা শব্দের তার নিজস্ব একটা সুর আছে। যেহেতু সে সুর নিয়ে বসে আছে, সেখানে যদি আমি আলাদা সুর বসাই, তাহলে তো সে হবেই না। আচ্ছা, তুমি বলছিলে তুমি গোলাম আলী সাহেবের গান শুনে ইন্সপায়ার্ড ছিলে, একটা গজল হোক। গোলাম আলীজির গান গাওয়াটা ভয় করে। हंगामा है क्यों भरपा, हंगामा है क्यों भरपा, थोड़ी सी जो पीली है, हंगामा है क्यों भरपा, थोड़ी सी जो पीली है, डाका तो नहीं डाला, डाका तो नहीं डाला, चोरी तो नहीं की है, हंगामा है क्यों भरपा, थोड़ी सी जो पीली है। হারমোনিয়াম তো যদি থাকতো গান সুন্দর হতো, গিটার দিয়ে হতো। দেখো এটা রিমিক্স করলে কিন্তু তাহলে রিমিক্স করছে, হারমোনিয়াম ছাড়া গিটার গিটার গিটারে গজল গাইছে। না, গিটার তো থাকতেই পারে, ইউ জিজি। মানে ঠিক আছে, লেটস নট টক অ্যাবাউট ইট। আচ্ছা শরৎদা, ডিউরিং দ্য প্রোডাকশন অফ আ ফিল্ম, যখন ইকুইপমেন্টস এর কথা আসে, যেহেতু বাজেট অনেক লো, তাহলে ওই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করে, রিসেন্টলি তুমি বলছিলে তুমি একটা ক্যামেরাও কিনেছো যেটা নেটফ্লিক্সের ওই অথরিটিকে ওই ওই প্যারামিটারটা বজায় রাখে। টক অ্যাবাউট ইট প্লিজ, যে আমরা একটু জানতে চাই যে যে ইকুইপমেন্টস গুলো থাকে তার প্যারামিটারস গুলো কতটুকু কস্টিং দেয় তোমাদেরকে, কারণ বাজেট অনেক লো। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের এখানে 90s-এ ভিএসএস দিয়েই সিনেমা হতো, কিন্তু এটার আগে যখন ছিল লাংমানি হাতুক, সেটা সেলুলাইট ক্যামেরা ছিল। এরপরে যখন 2000-এ এসে তখন দেখলাম ডিজিটাল হয়েছে, ডিক্সে যে আমরা দেখতে পারি সেটাকে। আর ডিক্সের জন্য হচ্ছে মিনি ডিবি দিয়ে শুট করতে হয়। সেগুলো হচ্ছে সব থেকে চিপেস্ট ফিল্ম মেকিং।
সেটা ফিল্ম ধরা হয় না, আচ্ছা। ফিল্মের লেভেল নয়, তবু ত্রিপুরার লোক শখ আছে বলে সেটা দিয়েও করে যাচ্ছে। যখন মাঠিয়া ফিল্ম হয়েছিল সেটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়ে গেল, ফাদার পিজের তৈরি করা সে ছবি। ফাদার পিজে এনেছে সেই সিনেমা ক্যামেরা সাউথ ইন্ডিয়া থেকে। যখন 2007 হয়েছে তখন এসেছে এইচডি ক্যামেরা, সেই সিনেমা লেভেল কিছুটা লেভেল আছে। এইচডি ক্যামেরা দিয়ে আমরা শুট করতাম সোনি। এরপরে এসছে ফার্স্ট আমরা যখন 2011-এ শুরু করি, তখন মণিশঙ্কর রিয়াং বলে আমাদের টেকনিশিয়ান আছে, ত্রিপুরাতে সবাই জানে ওকে। মণিশঙ্কর রিয়াং বলে সাইন্টিস্ট, ও সাইন্টিস্ট, ফুংচুক ওয়াংডু। হ্যাঁ। হুমসু কম। ওর থেকে আমরা জানতে পারলাম না, ছোট্ট চিপ মেমোরি দিয়ে এই যে ডিএসএলআর ক্যামেরার নিত্য নতুন আছে, সেই দিয়ে ফিল্ম তৈরি করা হয়। রেজুলেশন অনেক হাই রেঞ্জের, এইচডি কোয়ালিটি। মারি মিউজিক ফার্স্টে করেছি গ্রেকচুমা দিয়ে, একটু মারি। গ্রেকচুমা দিয়ে। এরপরে মারি ফিল্মটা আমরা শুরু তারপরে করছি। মারি। 2011, 12, 13 এই রেঞ্জে ত্রিপুরাতে কোনো অ্যালবাম বাইরে হয়নি। আচ্ছা, পুরা মার্কেট টোটালি ক্লোজ, সবাই শাটার ডাউন, কেন মানে এটা হঠাৎ করে হলো কেন? সিডি ক্লোজ, আচ্ছা আর ইউটিউব সে ব্যাপারে জ্ঞান নাই কারণ। আচ্ছা। এবার এই লাস্টে বললো এই ফিল্ম কোয়ালিটির ক্যামেরা নিতে অনেক কিছু যাচাই করার পরে দেখলাম সেখানে তো 4K লেভেল বা এরকম হতে হবে। এবার নেটফ্লিক্সে যেতে হলে এবার 6Kও আসবে, এই যার কারণে এখন আমাদের হাতে দুটো ক্যামেরা আছে, C200 আছে, CET আছে, যেটা CET টপ ক্যামেরা, যেটা নেটফ্লিক্সে পুরো অ্যাপ্রুভেল ক্যামেরা। কারণ আমরা নেটফ্লিক্সে যদি চলে, সেটা তো ন্যাশনাল ব্যাপার বা ইন্টারন্যাশনাল ব্যাপার। তাহলে তো অনেক দামিও হবে। হ্যাঁ, হ্যাঁ, দাম আছে যথেষ্ট, যেটা যেটা সবাই সচরাচর জানবে, নিতে গেলে ওর আচ্ছা। প্রাইস তো জানতেই পারবে। CET আর যদি আমি হলে দেখাতে চাই তাহলে C200 দিয়েও হয়, তবে নেটফ্লিক্স অ্যাকসেপ্টেড হচ্ছে CET, আচ্ছা। যেটা আমাদের কাছে বর্তমানে আমরা চালিয়ে যাচ্ছি। ডিউরিং দ্য শুট অফ বুখা অথবা এর পরে বোধহয় তোমার একটা স্ট্রোক হয় হ্যাঁ, বোখার পর বুখার পরে। হাউ ডিড দ্যাট এফেক্ট ইউ? এটা মানে বুখা ফিল্মটার পরেই এটা হয়েছিল। এখানে শরৎ আর আমি এই ছবিটাকে নিয়ে মানে এত পরিশ্রম করেছি। সে আমার স্টুডিওতে 25 দিন ছিল, আমার পুরো ফ্যামিলি ওর ফ্যামিলিকে নিয়ে আমার এখানে সে Settle চলে হয়ে এসেছিল। কারণ আমাদের সময় দেওয়াটা মানে সেইভাবে মানে দূরে থেকে কাজ করাটা সম্ভব না, সম্ভব কারণ ছিল আমার না। যেতে হবে, আসতে হবে। তার ভিডিও সেট আপটা এখানে নিয়ে এসে আমি এদিকে অডিও আর সে ভিডিওর কাজ করতো এখানে। মানে হিসেবে তিন মাসের কাজকে আমরা হ্যাঁ। 15 দিনে করে ফেলেছি তো আমাদের পোস্ট প্রোডাকশন। মানে ডেইলি 20 আওয়ার্স কাজ করতে হতো। 20 আওয়ার্স, শুধু 4 ঘন্টা আমাদের হাতে খাওয়া, স্নান করা আর show। সেটা কাজ ছিল সেপ্টেম্বরে রিলিজ হয়েছে ফিল্ম। এরপরে এই কন্টিনিউয়াস মিল্টনরা চলে গেছে কাজ। আমার যখন ট্রিং ওর তখন ট্রিং এর কনসার্ট ছিল, আচ্ছা। খোয়াই না তেলেমরা এই সাইডে। ট্রিং এর জাস্ট ওর নাম সবকিছু রেডি, স্টেজ ওর ডিজাইন, কিন্তু যেতে পারেনি, পার্টিসিপেট করতে পারেনি হসপিটালে। এরপরে কি এরকম ভাবে চেঞ্জ হয়? এরপরে মানে মোটামুটি অবভিয়াসলি পিপল ডোন্ট গেট দ্য সেম। একটা স্ট্রোকের পরে তো অনেক লাইফ চেঞ্জ হয় অসব। লাইফ চেঞ্জ করেছি, অনেকগুলো জিনিস চেঞ্জ করেছি। সবচেয়ে বেশি হচ্ছে যেটা আমরা মানে আমরা কমিউনিটিতে, আমি একটা বলি, আমরা কমিউনিটিতে আমরা তো বেশিরভাগ কি বলে মিট এইসব খাই, ও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি পুরোপুরি ভাবেই মানে ভেজিটেরিয়ান হয়ে গিয়েছিলাম 1 বছরের জন্য। আচ্ছা, এখন তাহলে মানে পুরোপুরি ভেজিটেরিয়ান নয়, না, জাস্ট এখন আমি মিট খাচ্ছ না? মিট খাচ্ছি না, রেড মিট একদম টোটালি হয়ে গেছে 10 বছর, 10 ইয়ার্স। ওকে। আমি ভেজিটেরিয়ানটাই বেশি প্রেফার করি, ভেজিটেবলটা। আর হ্যাঁ, মাছ খাই, সব সময় না। তো মানে ভেজিটেবলটা আমার সব সময় থাকে।
ইওর 5 অফ দি মোস্ট ফেভারিট 5 ফিল্মস, তোমার ফেভারিট, তোমার এর মধ্যে তোমারটাও ইনক্লুডেড থাকতে পারে। আমার থাকবোই না, কারণ আমি এখন পর্যন্ত আমি স্যাটিসফ্যাকশন করে সেরকম ফিল্ম বানাতে পারিনি। আছে কিছুটা 50% 60% আছে। ইওর 5 মোস্ট ফেভারিট ফিল্মস যেটা তোমাকে ইন্সপায়ার করেছে আর ইট চেঞ্জড ইওর থিংকিং আ বিট। আমি আমার ফেভারিট টাইপের হচ্ছে যেমন কমল হাসান আর শ্রীদেবীর সাদমা, সাদমা, এই ধরনের মুভি আমি পছন্দ করি। আচ্ছা এক, তারপর আচ্ছা পথের পাঁচালী তো আছেই, সে আছে। এরপরে আমি বলবো আরেকটা আছে রাজ কাপুরের ফিল্ম, এই মেরা নাম জোকার। না জাকতেরো। আচ্ছা একটা বিল্ডিং হ্যাঁ হ্যাঁ ডুবে হ্যাঁ গেল আর বের হতে পারেনি, সেখানে অনেকগুলো ক্যারেক্টার পেয়ে গেছে, চোর পাওয়া গেছে, কেউ রোমান্স পার্ট পাওয়া গেছে, অনেক কিছু পাওয়া গেছে একটা বিল্ডিং এ। তারপরে আছে নাসিরুদ্দিন আর কি বলবো সতীশ সাহার যে ডেড বডি নিয়ে যে কি বলবো ফিল্ম নামটা ভুলে যাবো। আরেকটা আরেকটা হচ্ছে শোলে। শোলে। শোলে হচ্ছে শর্ট গুলা এত পারফেকশন, আচ্ছা যেগুলো শর্ট গুলো কম্পোজিশনের যেগুলা একদম দারুণ শর্ট, আর ডায়লগ সিনক্রোনাইজেশন, এটা হলিউড ফিল্মও হয়, তবে আমার ওয়ান অফ দ্য বেস্ট, কারণ আমি বেশিরভাগ ইন্ডিয়ান ফিল্মই দেখি। ওকে মিল্টন দা, তোমার মোস্ট ফেভারিট 5 মুভিজ যেটা তোমাকে খুব স্ট্রাইক করেছে শোলে হেভিলি। নাম্বার 1। ওকে তারপর আছে, আমি ইংলিশ ফিল্মের মধ্যে বলবো আমি গড মাস্ট বি ক্রেজি, ওকে মেল গিবসনের। হুম। এরপরে আরেকটা মেল গিবসনের আরেকটা ছবি এটিক্যাল 2, 3টে হয়ে গেছে। তিনটে। এরপরে হচ্ছে আরেকটা, আমি যেটা ওয়েব সিরিজ আমার কাছে খুবই ভালো লাগলো, মানে এখনো খুব খুব দারুণ, যেটা আমাকে ইন্সপায়ার করে, এটা হলো পঞ্চায়েত আচ্ছা ওয়েব সিরিজ। এরপর আরেকটা ম্যানিফেস্ট ইংলিশ ওয়েব সিরিজ। Okay. কটা হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার, রিসেন্ট একজন আর পুরনো একজন? তো আমি সোজা করে দিচ্ছি, 2000 এর আগে একজন, 2000 এর পরে একজন। আমার ফেভারিট সিঙ্গার ছিল আতিফ আসলাম ছিল। ওকে আমি ধরে নিচ্ছি পোস্ট 2000 এর আগে একজন হবে এবার এর তাহলে। আগে মোহাম্মদ রফি। মোহাম্মদ রফি। ওকে আর শরৎদার ফেভারিট সিঙ্গার এখনের একজন বিফোর 2000? স্যার মিল্টনদা বলছিল আগে দুজনেই ছিল, মোহাম্মদ রফি আর কিশোর কুমার, দুজনে আমি কাউকে ছাড়ব দ্য না। হোল এরা আফটার 1950s। এবার 90s এর পরে, সরি 2000 এর পরে, না 2000 এর পরে শুনে সোনু নিগম তো এখনো গাইছেন। এটা একটা খুব আমি মিসিং গেছে ওদিন দাঁড়িয়ে, ও তো 90s এর সময়, আমি সেটাই বলছিলাম ও মানে তো 3 দশক চলে গেছে। আচ্ছা ওরকম ভাবে না, বেসিক্যালি আমি যেটা দেখছি আর কি, যারা 90s এর সময়ের যে সিঙ্গার্সরা আছে, সোনু নিগম হোক বা কুমার শানু, উদিত নারায়ণ, ইয়ালকা ইয়াগনিক, তাদেরকে একটা আলাদা ক্যাটাগরিতে রাখা হয়। 1950s এর পরে একটা মানে 30-40 বছর একটা যুগ শুধু দুজন ডিফাইন করে, হয় মোহাম্মদ রফি না হলে কিশোর কুমার। তারপর যখন এসপি বালাসুব্রমণ্যম আসেন 80s এর দিকে, এসপি বালাসুব্রমণিয়াম মিমিক্রি করতে পারে। হ্যাঁ তাহলে তো হবে। না আমার খুব ভালো লাগে আজ শাম হোনে আই, একটু आज शाम होने आई, मौसम ने ली अंगड़ाई, तो किस बात की है लड़ाई, तू चल मैं आई, तू चल मैं आई, आज शाम होने आई। चलेगा। এখানেও ডিরেকশন চলছে। আচ্ছা আরেকটা ডাইরেক্টর সবসময় ডাইরেকশন মানে শুনতে মজা লাগে। ঘরে কে ডাইরেক্ট করে? বৌদি? অবভিয়াসলি হোম মিনিস্টার। হোম মিনিস্টার। আর তোমরা দুজন অন্তত 20 বছর ধরে এখন আছো এই ইন্ডাস্ট্রিতে, আর ইউ হ্যাভ ওয়ার্কড উইথ সো মেনি অফ দি ল্যাঙ্গুয়েজেস, শুধু ককবরক নয়, অরুণাচলের, আসামিস, অনেকগুলো ভাষাতে কাজ করেছো। একটা বিহাইন্ড দ্য সিনস এক্সপিরিয়েন্স যেটা ত্রিপুরার বাইরে খুব ভালো লেগেছে, খুব মনে থাকে সব সময়? সেটা তো অরুণাচলে। অরুণাচল অরুণাচলে আমাদের ফার্স্ট
কি হয়েছিল? একটা মজার ব্যাপার ছিল সেখানে। আমরা তো শুটিং করে যাচ্ছি। বেসিক্যালি আর্টিস্ট গুলা ছিল স্টুডেন্ট বা এই ইয়াং ইউথসরা। হুম। গাড়িতে মজা করছে, ওরা সবাই চুপচাপ বসে রইল। আমি বললাম কিছুটা একটা মজা করি। অন্তাক্ষরীর ব্যাপারটা না? হ্যাঁ। কি হয়েছিল? কি হয়েছিল? ওরা তো বাচ্চা বাচ্চা না, ওই স্টুডেন্ট। যে তারপরে যেটা হয় তো অন্তাক্ষরীতে কি হয়? অন্ত কাজও অক্ষর হতা है, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে না, হিন্দি গান একটা তুমি ভাবো তো, হিন্দি গান তুমি কটা জানো? এখন তো আচ্ছা মানে কিরকম করে কটা বুঝবে, কটা আর শুনেছো? হ্যাঁ 1000 হারলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা 10 লাখ বানিয়ে এটা দিয়েছি। তো আনলিমিটেড না? আচ্ছা ভাই, ইউ কম্পোজ সং? হ্যাঁ, on the spot। তো শেষ হবেই ওরা না। ওরা জিজ্ঞেস করছে না এই গানটা কোনো সময় শুনিনি। না তোমরা তো ভয়েস কম। অন দা স্পট আমরা কম্পোজিশন করতাম। সে একবার করতো, আমি একবার করতাম। মানে অক্ষরটা পেলেই চললো। আচ্ছা, আন্তাক্ষরীর সময় খেলতে খেলতে যখন মিউজিক কম্পোজ করতে পারছিলে, তাহলে এখনো কম্পোজ করতে পারবে। সো আই এম কাইন্ড অফ চ্যালেঞ্জিং ইউ, দুটো লাইন লিখবে, এটাকে সুর দেবে এক্ষুনি। আর প্লিজ ডোন্ট চিট। আমি জানি না তুমি মাথায় অলরেডি কোনো সুর বানিয়ে রেখেছো কিনা আগে থেকে। না না, এটা নতুন একদম, মানে এক্ষুনি Okay. ভাবতে হবে। ইউ ক্যান রাইট আ সং অন মি। নিনি মায়াও খুলে গই, কেমা খাংলা ছিল। কুমা খাংলে ছেলে গই, তা তংসিদি চালই, আংলে মানলি আঁকা গই। সাবটাইটেল প্লিজ। সাবটাইটেলটা হচ্ছে তোমার মায়া, মায়া তো মায়া, তোমার মায়াতে কি বলবো, ডুবে গেছি। তোমার মায়াতে ডুবে গেছি। বলতাম কুমাখা আংলে ছেলে গই। আমি হারিয়ে গেছি গভীরে, ঠিক সেরকম। তার তংসিদি চালে, তুমি আর দূরে থেকো না, আংলে তঙ্গই আংলে মানলি আঁকালে। আমার মনে হয় আমি ছেড়ে থাকতে পারবো, হ্যাঁ। তোমায় ছেড়ে আমি থাকতে পারবো। আরে বাহ। সুরটা হবে প্রথম নিনি মায়াবো এলেগে মাংলা আংলে সেলেগে কুমাখা, সরি, নিনি মায়াবো এলেগে কুমাখা আংলে সেলেগে 딱 동시디 잘리 앙레 만리야 까그 딱 동시디 잘리 앙레 만리야 까그 니니 마야워 그네게 그마카 আংলে ছেলেগে। আরে বাহ, দারুণ দারুণ। উই জাস্ট স আ জিনিয়াস ইন অ্যাকশন। আচ্ছা সেটা তো অসাধারণ। নোট করে রেখে নি, এটা রেকর্ডেড, তোমাদের ভিডিওতে রিপিট করে নেব। একদম। রেকর্ডেড, ঠিক আছে, এটা রেকর্ডিং হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ। সো এটা তোমাদেরই জন্য কম্পোজিশন। আরে ধন্য ধন্য হে। দারুণ, এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এটা। আচ্ছা, এবার যেটা জানতে চাই, কোনো একটা রিলিজড সং তোমার, বা এখন অন মেকিং এ কোনো সং যেটা চলছে, সেটার একবার তোমার কম্পিউটারাইজড যে কাজগুলো থাকে, টেকনিক্যালিটিস গুলো, যেটা এখন লোকেরা সচরাচর দেখতে পায় না, মিউজিকের পেছনের যে পরিশ্রমটা, সেটা আমরা একটু দেখতে চাই অ্যাকচুয়ালি। বেসিক্যালি আমি যখন কাজ করি, মানে কোন একটা গানের কাজ শুরু করি, প্রথমে আমাদের একটা কর্ডের খুবই একটা প্রয়োজন হয়, যে যেই স্কেলটাতে আমরা গান করব, সেই স্কেলটাকে ধরে আমাদের গানের যে টিউনটাকে ধরতে হয়, এবং গানটা কিসের উপরে ভিত্তি করে গানটা করব, সেইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা। হচ্ছে আমি এখানে একটা এখানে কর্ড লাগাবো, গানটা সুর করব, গানটা সুর করে ওই কর্ডটা লাগাবো। আমি কমন গানটাই করছি, যেটা মৈতুমানো গানটা আমি যখন করেছিলাম, মানে কিভাবে গানটা আমি করেছিলাম, আমি মুখরাটা দেখাচ্ছি।
প্রথমে আমি গানটা গাইডটা করব, গাইডটা করার আগে একটা কর্ড বসাচ্ছি। কর্ড লাইনটা হবে মিডিতে এটা হলো কর্ডটা হয়ে গেল। এখন কর্ডটা যেহেতু রেডি, এখন এর উপরে আমি গানের টিউনটা বসাচ্ছি। Muito humano, kapag sirangya. Oh, muito humano, kapag sirangya. তো এখানে হয়ে গেল গাইড। এটা জাস্ট রাফ একটা লুপ নিচ্ছি, লুপ নিয়ে এখানে Muito humano, kapag sirangya. Oh, muito humano, kapag sirangya. O sengsara nai thokungko nini sai barate kebonuya. O sengsara nai thokungko nini sai barate kebonuya. Muito humano, kapag sirangya. এ হলো আমাদের কাজ করার টেকনিক। মানে আরো এর পেছনে বেস ঢোকাতে হবে, রিদম ঢোকাতে হবে, এবার আমাদের প্রসেসিং হবে একের পর এক। আচ্ছা, একটু পলিটিক্যাল অ্যাসপেক্ট আনতাম নি। এই যে আলাদা স্টেজ চাওয়া হইতাছে, কথা কইতে রাজি না। হ্যাঁ, কোয়া যাইব না। আরে কি করব? চলো যাবো আমরা। তাহলে তো আনাই যায়। আমিও তো মানুষ না, যে কোনো প্রশ্ন করো। না না, পলিটিক্স বলতে শুধু যে পার্টির কথা হইবে এটা না, তোমার তো তুমি একটা আমাকে ধারণা প্রশ্ন থাকতে পারে। করো, আমি এটারে নিউট্রাল কইরা ফেলা। এটা তো আগের থেকে ডিপ্লোমেসির একটা আমরা টুংকে দিয়েছি। আজকে দিয়েছি তো ভাই। আমরা যখন আজকে শুট করছি, ইটস 23 অক্টোবর, আমরা সন্ধ্যাবেলা শুট করছি। সকালবেলা যখন আমি জিজ্ঞেস করছি শুট মানে কনফার্মড, তো শরৎদা আমাকে একটা লিঙ্ক সেন্ড করছে হোয়াটসঅ্যাপে। লিঙ্কটাতে ক্লিক করলাম, মিল্টন দেববর্মা আস্থা বলে বসে সেখানে স্ট্রাইকে প্রোটেস্টে সেখানে স্পিচ দিচ্ছেন। তো এই যে মিল্টন দেববর্মা অফ স্ট্রং পলিটিক্যাল ভিউ, এই মিল্টন দেববর্মা আর মিউজিক কম্পোজার মিল্টন দেববর্মা, এই দুটোকে ব্যালেন্স কিভাবে করা? কারণ ত্রিপুরার মানুষের, বিকজ ইউ আর দ্য সান অফ দ্য সয়েল, দুজনেই তোমাদের উপর একটা এক্সপেকটেশন থাকে ত্রিপুরাবাসীর, যে তোমরা তাদের কালচারটাকে বা সবার সামনে আনবে বা একটা মেসেজ থাকবে টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট। সেটাকে কিভাবে ব্যালেন্স করো? তোমার একটা আর্টিস্ট সত্তা আছে আর তোমাদের লোকের প্রতি তোমার একটা আলাদা লয়্যালটি আছে, দুটোকে ব্যালেন্স কিভাবে করা? ব্যালেন্স মানে আমার কাছে দেখে, এখানে আমি তো আর পলিটিশিয়ান না। আমি যা বলবো, আমি যেটা দেখছি এবং আমার ভিতরে গভীরতা, আমি মনে করি একটা পলিটিশিয়ানের চাইতে আমার গভীরতাটা বেশি। আমি লেখালেখি করি, আমি সুরে ডুবে কাজ করি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সুরে ডুবতে হয় আমার, এবং কাগজ কলম নিয়ে বসতে হয়। সেই দৃষ্টিভঙ্গি আমি ওদের চাইতে বেশি দেখি। আমি আমার ভাষাকে, আমার ভাষার অধিকার নিয়ে যখন আমি দাবি করব, সেটা কিন্তু পলিটিক্স হয় না। আমি যখন আমার মাতৃভূমিকে নিয়ে কথা বলবো, সেটা পলিটিক্স না। আমি যখন আমার শিশুর ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, সেটা কিন্তু পলিটিক্স না। পলিটিক্স অনলি ফর ভোট ব্যাংকিং হয়। যেখানে ভোট ব্যাংকিং, সেখানে আমি নেই। না, কিন্তু তুমি যখন একটা পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগের বা ব্যানারের আন্ডারে বসে তোমার ওপিনিয়ন রাখছো, সেটা তোমার থাকে না শুধু, আর ইউ আর সাপোর্টিং দ্য পার্টি অর ইউ আর টকিং রিপ্রেজেন্টিং দ্য পার্টি। না, আমি যখন পলিটিক্যাল কোনো পার্টির ব্যানারের সামনে বা পেছনে থাকবো, তখন হয়তো বা আমি পলিটিশিয়ান হতে পারি।
আমি কখনো কোনো পলিটিক্যাল ব্যানারের পেছনে বা সামনে দাঁড়াইনি এখনো। ভবিষ্যতে দাঁড়াবো কিনা এটা পরের কথা, কিন্তু এখনো আজ আমি যা করব বা যা করছি, অনেকগুলো গান আমি তৈরি করছি যেটা সমাজের জন্য প্রয়োজন এবং সচেতনতা। আমি 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 পলিটিশিয়ানকে সচেতন করছি না, এটা গণতন্ত্র রাষ্ট্র। এখানে আমার অধিকার আছে, আমার যারা এখানে জনগণ আছে এবং আমার যারা সোসাইটি আছে, সমাজ আছে, সেই সমাজকে জাগ্রত করার দায়িত্ব আমিও মনে করি আমারও সেই দায়িত্ব আছে। সেই আচ্ছা, তাহলে এই মানে বিগত কয়েক দশক ধরে যেটা চলছে, এখানের ত্রিপুরার এথনিক যে লোকেরা আছে তাদের সাথে বাঙালিদের একটা সবসময় একটা ক্ল্যাশ থাকে, হুম। অ্যান্ড দে আর অলসো ডিমান্ডিং দ্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, তাদের নিজের জন্য আলাদা রাজ্য, স্বতন্ত্র রাজ্য। সেটা নিয়ে তোমার ওপিনিয়ন কি? অ্যাকচুয়ালি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বলতে কি বুঝে সবাই? আলাদা রাজ্য? আমি বুঝি একটা সিকিউরিটি। গ্রেটার ত্রিপুরা ল্যান্ডটা তখনই দাবিটা শুরু হয়েছিল যখন সে ইনসিকিউর তার মধ্যে এসে পড়েছে। সে সিকিউর, তার কাছে সেই সিকিউরিটিটা নাই। যেখানে ৭৫ বছরে 70-80% এইখানের ভূমিপুত্র যারা ককবরক ভাষাভাষী তারা ছিল, সে এখন কিভাবে মাইনর হয়? সিকিউরিটি দেওয়ার জন্য ইন্দিরা গান্ধী অটোনোমাস ডিস্ট্রিক্ট দিয়েছিল। সেই অটোনোমাস ডিস্ট্রিক্ট সেই পরিপূর্ণভাবে লাগু নেই, এখনো ডিমার্গেশন হয়নি। হোয়াট ইজ দ্য সলিউশন অ্যাকর্ডিং টু ইউ? সলিউশন যেই সমস্যাগুলি তোমার আসছে, এই সমস্যাগুলি তুমি একের পর এক সংশোধন করো। যেমন এখন ইলিগাল মাইগ্রেশন নিয়ে দাবি চলছে, এটা কি মিথ্যা? না, অবভিয়াসলি না। তো যদি মিথ্যা হয়ে থাকতো অমিত শাহজি কেন এখানে পারমিট মানে নোটিশ দিয়েছেন? শুধু এখানে না, পাঞ্জাবে পাকিস্তানিদের তাড়ানো হচ্ছে, আসামে হয়ে গেছে লাগু, কিন্তু এইখানে হচ্ছে না। তো যদি হয়েই যেত তাহলে তো দাবি করার তো কোনো প্রশ্নই নেই। সাধারণ জনগণ এত ফিলোসফিক্যালি, এত ক্রিটিক্যালি ভাবে না। তাদের মধ্যে একটা হেট্রেট কাজ করে। বেঙ্গলি হলে এগেইনস্ট দ্য এসটি পিপল, আর এসটি হলে এগেইনস্ট দ্য বেঙ্গলি পিপল। একটা হেট্রেট কাজ করে, যেটা পরে বৃহত্তর একটা দাঙ্গা বা রায়টের জন্ম দেবে। যেটার ছোটখাটো নিদর্শন আমরা দেখি, রিসেন্টলি গন্ডাছড়া হয়েছে, যেগুলো এডিসি এরিয়াতে দেখি, আবার কখনো যেখানে মাইনর এসটিরা ওখানে দেখি। তো এই হেট্রেটটার সলিউশন কি? কখনো দুটো জাতি একসাথে থাকেনি এমন তো নয়। ভারতবর্ষ সেই ডাইভার্সিটির কথা বলে মানে ভারতবর্ষে। সহজ ভাষাতে বলবো আমি, দেখো এখানে দুটো জাতি এখানে বাস করছে। এক হলো আমাদের জনজাতি, আর এ হলো আমাদের মানে বাঙালি জাতি, যারা এখানে যারা মেজরিটি আছে। তো এখানে সমস্যাটা সবচেয়ে বেশি মানে যেটা আমি ফিল করি এটা হচ্ছে সার্ভাইভ। এখানে যদি বাঙালি না থেকে পাঞ্জাবি হতো, বিহারি হতো বা কোনো পাকিস্তানি মুসলিম হতো, সমস্যাটা একই হতো। হয়তোবা এখন বাঙালি বাঙালি যেই জায়গাটায় বাঙালি শব্দটা আসছে, হয়তো পাঞ্জাবি যদি হতো, বিহারি হতো, বিহারি শব্দ আসতো। মানে মেইন কথাটা হচ্ছে এখানে সারভাইভ। এখানে যারা মেজরিটি আছে তাদের সাথে সারভাইভ করে সে কম্পিটিশনে সে তার থাকতে হচ্ছে, সারভাইভ করে মানে সারভাইভ করতে পারছে না। তো সারভাইভ অবভিয়াসলি সারভাইভ যদি করতে না পারে এখানে তার ইনসিকিউর ফিল হবে। আচ্ছা, তুমি শুরুতে বলছিলে যে তোমার গান শেখার শুরুটা আকাশ ভরা সূর্য তারার মতো গান দিয়ে। তোমার মাতৃভাষা বাংলা না, কিন্তু তুমি একটা বাংলা গান শুনে তুমি ইন্সপায়ার্ড হয়েছিলে। তোমার পছন্দের একটা বাংলা গান, আর সেই গানটা দিয়ে আমরা আজকে এই কনভারসেশনটা শেষ করব। মানে আমার পছন্দের গান, পছন্দের বাংলা গান। আমার পছন্দের গান বলতে গেলে মানে বললে না, না বললে না হয়। মান্না দিদি, দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল,
কাছে ডাকলে না বলে বউ, কথা বলল না। দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে বউ, কথা বলল না। দ্বীপ ছিল, শিখা ছিল। হয়ে গেল তো? কাট।